শাড়ির আঁচল ফেলে পুরুষ মানুষকে বশ করা কার থেকে শিখেছিস? খাটের উপরে হাঁটু ভাঁজ করে বসে আছে সুপ্তি। বাসর ঘরের সুবাসিত ফুলের গন্ধ সুপ্তির দম আটকে দিচ্ছিল। লাল বেনারসি শাড়িতে মোড়ানো তার শরীরটা ভয়ে থরথর করে কাঁপছিল। সামনে বসে আছে স্বামী নামক লোকটি। চোখে কোনো প্রেম বা আন্তরিকতা নয়, আছে শুধু রাগ, ক্ষোভ ও ঘৃণা। আদিল গ্লাসের অবশিষ্ট মদটুকু এক চুমুকে গিলে নিয়ে সুপ্তির দিকে এগিয়ে এলো। তার চোখ দুটো রক্তবর্ণ, মুখ থেকে বেরোচ্ছে সিগারেট আর মদের কটু গন্ধ। ভয়ে সুপ্তির আঁচলটি খসে পড়ল। সুপ্তির অবিন্যস্ত আঁচলটার দিকে তাকিয়ে সে এক কুৎসিত উপহাসের হাসি হাসল। তোর শরীরে আছে কি স্বামীকে তুষ্ট করার মতো? আদিলের কণ্ঠস্বর চাবুকের মতো আছড়ে পড়ল সুপ্তির ওপরে। আঁচল ফেলে কি দেখাতে চাইছিস? কি আছে তোর সেই শরীরের ভিতর যাতে তুই আমার ভেতরে লোভ জাগাবি? তোর মতো ফকিন্নি গরিব ঘরের মেয়ের এই নোংরা শরীর দেখে আদিল মির্জা লোভ ত্যাগ করবে? তোর মতো মেয়ে বিছানায় 10টা পড়ে থাকে। আমাকে তুষ্ট করার জন্য হাইফাই লেভেলের বড় ঘরের মেয়েরা লাইনে দাঁড়িয়ে থাকে, আর তুই কিনা ভাবছিস তোর মতো মেয়েকে আমি ছোব? তোর এই শরীর আমার ভেতরের পুরুষটাকে জাগ্রত করতে পারবে? আদিল মির্জার পুরুষত্ব এত ঠনকো না। সুপ্তি খাটের হেডবোর্ডের সাথে নিজেকে আরও সেটিয়ে নেওয়ার চেষ্টা করল। চোখের জল গাল বেয়ে বেনারসির জমিনে শুষে যাচ্ছিল। আদিল থামল না, আরও কাছে এগিয়ে এসে বিষাক্তভাবে ফিসফিসিয়ে বলল, কখনো না। তুই আমার সামনে কাপড় খুলে বসে থাকলেও তোর প্রতি আমার কোনো দিন অনুভূতি জাগবে না। অশিক্ষিত গোল্ড ডিগার মেয়ে একটা। বিয়ে কি বোঝার আগেই বাসর ঘরে বিছানায় শরীর পেতে দিয়েছিস, এত লোভ টাকার? কথাগুলো কানে যেতেই সুপ্তির মন বিষিয়ে উঠল। স্বামী নামক মানুষটা কেমন হয় সে জানে না, জানবেই বা কী করে? সবে মাত্র তো সে 16 বছরে পদার্পণ করেছে। ক্লাস 10-এর টেস্ট পরীক্ষার পড়া যখন তার টেবিলে পড়ে থাকার কথা, তখন সে এই নরকের মতো বাসর ঘরেই বন্দি। মা বাবা মরা মেয়ে সে। আশ্রয়হীনতার সুযোগ নিয়ে তার পিতৃতুল্য মামা এবং মামি জোর জবরদস্তি করে এই পাজি, ভয়ঙ্কর আর সন্ত্রাসী লোকটার সাথে তাকে বিয়ে দিয়ে দিয়েছে। বিদায়বেলায় মামি শুধু বলে দিয়েছিল, উনি এখন তোর স্বামী, উনিই সব, ওনার সাথেই তোকে থাকতে হবে, ঘর সংসার করতে হবে, পায়ে পড়ে থাকবি, ভুলেও এই বাড়ি ফেরার কথা ভাববি না। অনেক ধরেছি, আর পারবো না, মাফ কর। সুপ্তি 2 হাঁটু জড়িয়ে বিছানার এক কোণে কাঁদতে লাগলো, কিন্তু আদিল মির্জার তীব্র রাগের সামনে সেই কান্নার কোনো মূল্য ছিল না। সে সুপ্তির দিকে নোংরা নজরে তাকিয়ে থেকে আচমকা তার চুলগুলো মুঠো করে ধরে টান দিল। বুকের আঁচল ফেলেছিস কেন, অসভ্য চরিত্রহীন মেয়ে মানুষ? চুলে টান পড়ায় সুপ্তি ব্যথায় কুঁকড়ে উঠল। আদিল আরও জোরে টান দিয়ে বলল, কি ভেবেছিলি শাড়ির আঁচল ফেললে আদিল মির্জা ফসকে যাবে? তোর মতো নোংরা শরীর দেখে আদিল মির্জা কখনো ফসকে যায় না। একদিকে চুলের তীব্র টান, অন্যদিকে আদিলের মুখ থেকে আসা মদ আর সিগারেটের দুর্গন্ধ, সব মিলিয়ে সুপ্তির প্রচণ্ড বমি পাচ্ছিল। ভয় আর আতঙ্কে তার কথা বলার শক্তি হারিয়ে গিয়েছিল। আদিল তাকে ওইভাবে চুল আঁকড়ে ধরেই এক হ্যাচকা টানে বিছানা থেকে মেঝেতে নামালো, তারপরে এক ঝটকায় ফ্লোরে ফেলে দিল। সুপ্তি তার বড় ঘন্ট ঘোমটাটি সামলাতে না পেরে মেঝেতে আছড়ে পড়ল। শক্ত মেঝেতে লেগে তার হাঁটুতে প্রচণ্ড চোট লাগলো। মুখ থেকে একটা মৃদু চিৎকার বেরিয়ে এলো তার, আহ! আদিল সেই শব্দ শুনতে পেল, কিন্তু তার পাথরের মতো মনে কোনো প্রতিক্রিয়া হলো না। সে শুধু রাগে ফুঁসতে ফুঁসতে ঘরের এক কোণে গিয়ে দাঁড়ালো। আদিল এই নববধূর চেহারা পর্যন্ত দেখেনি, আর দেখার প্রয়োজনও মনে করেনি। তার মা রেহানা বেগম তাকে এক প্রকার ইমোশনাল ব্ল্যাকমেল করে জোর খাটিয়ে এই বিয়ে করিয়েছেন। আদিল মির্জা শহরের নাম করা ধনী, শিক্ষিত আর হ্যান্ডসাম পুরুষ। তার জন্য তার মা নাকি অজপাড়া গায়ের এক গেয় ভূত ধরে নিয়ে এসেছেন। রাগ আর অহংকারে আদিলের মাথা ফেটে যাচ্ছিল। এদিকে বাড়ির অন্য প্রান্তে নিচের অন্ধকার ঘরে চুপচাপ বসে আছেন রেহানা বেগম। ছেলেকে জোর করে ব্ল্যাকমেল করে বিয়ে তো করিয়েছেন,
কিন্তু বিয়ের পর থেকেই এক অদ্ভুত অপরাধবোধ তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আদিল কবুল করার পরপরই রেহানা বেগমকে নানা কথা শুনিয়ে বিয়ের আসর ত্যাগ করে নিজের ফ্ল্যাটে চলে এসেছে। সুপ্তিকে নিয়ে আসা হয়েছে এই বাড়িতে, কিন্তু এখানকার ভবিষ্যৎ কি? রেহামা বেগম ভালো করেই জানেন 16 বছরের মেয়েটি মাত্র ক্লাস 10-এ পড়ে। সে কি করে 30 বছরের এক বুকে যাওয়া পাজি ছেলেকে সামলাবে? আদিল অহংকারী, দিন রাত নেশা করে, মেয়েদের নিয়ে ক্লাবে ক্লাবে ঘোরে। ছেলেকে ঘরমুখো করার জন্য, সংসারী করার জন্য একটা সংসারী নরম মেয়ের প্রয়োজন ছিল। আর সেই স্বার্থপরতা থেকেই রেহানা বেগম সুপ্তিকে পছন্দ করেছিলেন। যে মেয়েটা নিজের আত্মসম্মান রক্ষায় দুটো কথাও গুছিয়ে বলতে পারে না, সে কিভাবে এই ঝড় সামলাবে? ছেলের রাগ সম্পর্কে রেহানা বেগম খুব ভালো করেই জানেন। না জানি এখন আদিল ওই মেয়েটার সাথে কী ব্যবহার করছে, ভাবলেই মাতৃমন কেঁদে উঠল তার। এমন সময় ঘরে এসে দাঁড়ালেন তার স্বামী জামান মির্জা। রেহানা বেগমের চোখের জল দেখে তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, এখন ভেবে কি করবে রেহানা? যা করার তো করেই ফেলেছ। আমি শুধু ভাবছি ওই ছোট্ট মেয়েটার কথা। আমরা কি মস্ত বড় একটা অন্যায় করে ফেললাম না? রেহানা বেগম কোনো উত্তর দিতে পারলেন না, শুধু স্বামীর দিকে অপরাধীর মতো তাকালেন। জামান মির্জা আফসোসের সুরে বলতে লাগলেন, বাপ মা মরা মেয়েটা এমনিতেই মামা মামির সংসারে কতটা অবহেলিত আর কষ্টে দিন কাটাচ্ছিল, তার উপরে এখন স্বামীর বাড়িতে এলো, কিন্তু এখানে এসেও পেল স্বামীর অবহেলা, স্বামীর অত্যাচার। আমার তো ভেবেই কলিজা কেঁপে উঠছে। তোমার ছেলের যে ব্যবহার, সে যে কীরকম রাগী আর উশৃঙ্খল, কী করে এই ছোট্ট মেয়েটা তাকে সামলাবে? 14 বছরের এই বয়সের পার্থক্য, মেয়েটা তো স্রেফ ধ্বংস হয়ে যাবে রেহানা। বাইরে তখন রাত আরও গভীর হচ্ছে, আর একটা বন্ধ ঘরের ভিতরে 16 বছরের একটা কিশোরী তার জীবনের সবচেয়ে অন্ধকার রাতের মুখোমুখি দাঁড়িয়ে নিয়তির নিষ্ঠুরতার প্রহর গুনছে। সুপ্তির জীবনের ক্যানভাসটা যেন কোনো দক্ষ চিত্রশিল্পীর আঁকা এক বিষাদময় ছবি। তবে সেই ছবিতে রঙের চেয়ে কালির আঁচড়ই ছিল বেশি। জীবনের শুরুটা যেখানে হওয়ার কথা ছিল আলো আর হাসিতে ভরা, সুপ্তির ক্ষেত্রে তা হয়েছিল এক রাশ মেঘে ঢাকা। শৈশবের ঠিক যেই বয়সে বাবার হাত ধরে মেলায় যাওয়ার কথা, সেই বয়সেই এক ঝড়ের রাতে মাথার উপর থেকে বাবার ছায়াটা চিরতরে সরে গেল। বাবার আকস্মিক চলে যাওয়ার পর সুপ্তি, মা, রেপাইয়া যেন অকুল দরিয়ায় ভেসে গেলেন। কোনো উপায় না দেখে কোলের কন্যা সন্তানটিকে বুকে চেপে ধরে তিনি এসে আশ্রয় নিলেন ভাই হালিম মিয়ার বাড়িতে। মামা হালিম মিয়া লোকটা মন্দ ছিলেন না, কিন্তু বড়ই অভাবী। নিজের সংসার চালাতেই যেখানে হিমশিম খেতে হতো, সেখানে বোন আর ভাগ্নির দায়িত্ব নেওয়াটা তার জন্য ছিল মস্ত বড় বোঝা। মামার বাড়িতে শুরু হলো এক নতুন সংগ্রাম। অভাব অনটনের সেই দিনগুলোতে রাবেয়া নিজে না খেয়ে সুপ্তির মুখে খাবার তুলে দিত। কত রাজ্যে তিনি শুধু এক ঢোক পানি খেয়ে কাটিয়ে দিয়েছেন, তার হিসাব কেবল ওপরওয়ালাই জানে। সুপ্তিকে বড় মানুষ করার, সুপ্তিকে একটু সুখে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিল সে। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাস, মায়ের সেই আঁচলের ছায়াও সুপ্তির কপালে বেশি দিন সইল না। দীর্ঘ সময়ে শরীরের বাড়তে থাকা রোগ কাবু করে ফেলে রাবেয়াকে। একদিন হঠাৎ করেই এক বুক জ্বালা নিয়ে রাবেয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করল। মায়ের মৃত্যুর পর সুপ্তির জীবনটা এক লহমায় নরক হয়ে উঠল। মামি মাজেদা খাতুনের আসল রূপটা বেরিয়ে এলো তখন। এতদিনের জমে থাকা সব ক্ষোভ আর বিরক্তি গিয়ে পড়ল অনাথ সুপ্তির উপর। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ঘরের সমস্ত ভারী কাজ করতে হতো এইটুকুন মেয়েটাকে। এতটুকু ভুল হলেই নেমে আসতো অমানসিক নির্যাতন। মামির হাতের খুন্তির ছ্যাঁকা আর লাঠির আঘাতে সুপ্তির কচি শরীরটা ক্ষত বিক্ষত হয়ে যেত। মাঝরাতে ঘরের এক কোণে বসে যখন সে ব্যথায় ফুপিয়ে কাঁদত, তখন তার চোখের জল মোছানোর মতো কেউ ছিল না। কিন্তু এত কষ্টের মাঝেও সুপ্তি তার পড়াশোনা ছাড়েনি। ছেঁড়া বই আর টিমটিমে প্রদীপের আলোয় সে নিজের ভবিষ্যৎ করার স্বপ্ন দেখত। পড়ালেখাই ছিল তার বেঁচে থাকার একমাত্র অক্সিজেন। সেদিন সকালটা অন্যদিনের চেয়ে একটু আলাদা ছিল। ঘুম থেকে ওঠার পর থেকেই সুপ্তি এক অদ্ভুত নীরবতা টের পাচ্ছিল।
প্রতিদিন যেখানে সকাল হলেই মামির কর্কশ কণ্ঠের গালিগালাজ শুনতে হতো, আজ সেখানে মামি যেন অতিরিক্ত শান্ত। শুধু শান্তই নয়, হুট করেই মামির ব্যবহারে এক অলৌকিক পরিবর্তন দেখা গেল। সুপ্তির দিকে তাকিয়ে মামি মুখ ভর্তি কৃত্রিম হাসি নিয়ে বললেন, সুপ্তি মা, আজ তোকে আর ঘরের কোনো কাজ করতে হবে না। যা, কুয়োতলা থেকে ভালো করে গোসল করে আয়। আলমারিতে একটা নতুন শাড়ি রাখা আছে, ওটা পরে একটু সাজগোজ করতে দেখি। মামির মুখে মা ডাক শুনে সুপ্তির বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। যে হাত প্রতিদিন তাকে মারধর করতে ওঠে, সেই হাতে আজ নতুন শাড়ি। সুপ্তি স্পষ্ট বুঝতে পারল অলক্ষ্যে কিছু একটা ঘটছে, কিন্তু সেই ষড়যন্ত্রটা ঠিক কী তাই তার ছোট্ট মাথায় কিছুতেই মনে ধরে আসছিল না। এক অজানা আশঙ্কায় তার হাত পা কাঁপতে লাগলো। বিকেলের দিকে মামা হালিম মিয়া ঘরে ফিরলেন। তার চোখে মুখে এক ধরনের অপরাধবোধ, আবার একই সাথে এক অলিখিত স্বস্তি। সুপ্তিকে সামনে ডেকে বসিয়ে মামা ইতস্তত করতে করতে বললেন, সুপ্তি, তুই তো এখন বড় হয়েছিস মা। তোর মামি আর আমি মিলে তোর একটা হিল্লে করার ব্যবস্থা করেছি। পাশের গায়ের এক সম্পন্ন ঘরের পাত্রের সাথে তোর বিয়ের কথা পাকা করে এসেছি। ঢাকা থাকে। বিয়ের শব্দটা কান অব্দি পৌঁছাতেই সুপ্তির মনে হলো যেন মাথার উপরে আকাশটা ভেঙে পড়ল। পায়ের নিচের মাটিটা দুলতে লাগলো। যে বয়সে তার হাতে থাকার কথা খাতা কলম, যে বয়সে সে কেবল জীবনের সিঁড়ি ভাঙতে শুরু করেছে, সেই বয়সে তাকে এক অচেনা পুরুষের সংসারে ঠেলে দেওয়া হচ্ছে। এই বিয়ে মানে তো তার পড়াশোনার সমাধি, তার এত দিনের সব স্বপ্নের অপমৃত্যু। বুকের ভেতরে সমস্ত ভয়, আর্তনাদ আর কান্না এক করে সুপ্তি শুধু মৃদু স্বরে বলতে পেরেছিল, মামা, আমি এখন বিয়ে করব না, আমি আরও পড়তে চাই। সুপ্তির মুখের কথা শেষ হওয়ার সুযোগ পেল না। তার আকতিটুকু বাতাসে মিলিয়ে যাওয়ার আগে বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়লেন মামি মাজেদা খাতুন। বড়বার বেড়েছে তোর, আমাদের দয়ায় খেয়ে পড়ে এখন আমাদের মুখের উপরে কথা। বলতে বলতেই মামি ডান হাতটা বাতাসে তোলালেন। পর মুহূর্তেই এক সপাটে চড় এসে পড়ল সুপ্তির নরম গালে। সেই চড়ের শব্দে যেন নিস্তব্ধ ঘরটা কেঁপে উঠল। সুপ্তি ছিটকে পড়ল মেঝেতে। গালে হাত দিয়ে সে যখন মামির হিংস্র চোখের দিকে তাকালো, তখন তার চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়া অশ্রুবিন্দু জানান দিচ্ছিল এই সমাজে একলা মেয়ের স্বপ্নের মূল্য কতটা সস্তা। মামি মাজেদা খাতুনের সেই সপাটে চড়ের পর সুপ্তির আর না বলার কোনো অধিকার অবশিষ্ট রইল না। সাথে মামির হৃদয় ঝলসানো কথাগুলো, খাইয়ে পুড়িয়ে কালসাপ পুষছেন জনির আপু, এই কালসাপ বিদায় করুন। আপনার নিজের মেয়ের বিয়ে হবে না এই এই কালসাপ বাসায় থাকলে। সুপ্তির সৌন্দর্য বিষের মতো লাগে মামি মাজেদা খাতুনের কাছে। লাগবে নাই বা কেন? যে আসে সে এই অপেয়া মেয়ের সৌন্দর্যের প্রশংসা করে, যা সহ্য হয় না মাজেদা খাতুনের। কেন হবে? নিজের মেয়ে যে সুপ্তির সৌন্দর্যের কাছে কিছু না। হাজারো নীরব অভিযোগ বুকে চেপে কান্নার নোনা জলে চোখের কাজল লেপটে অবশেষে তাকে বসতেই হলো বিয়ের পিঁড়িতে। অবুঝ মেয়েটি শুধু এইটুকু জানত, এবার তাকে যেতে হবে স্বামী নামক এক সম্পূর্ণ অচেনা মানুষের বাড়িতে। কিন্তু যাওয়ার আগে আড়ালে আবডালে ফিসফাস শুনে সুপ্তির বুকটা ভয়ে হিম হয়ে গিয়েছিল। তার নিজের আপন মামা হালিম মিয়া কীভাবে পারলেন এতটুকু একটা মেয়ের জীবন এইভাবে শেষ করে দিতে? পাত্র নাকি অনেক বেশি বয়স্ক, তার উপরে ভীষণ রাগী, বদমেজাজি আর নিজের এলাকার চিহ্নিত এক সন্ত্রাসী। একটুও কি রহম হলো না মামার? নিজের স্বার্থের কাছে নিজের আদরের ভাগ্নিটাকে এইভাবে বলি দিয়ে দিলেন। চারিদিকে সানাইয়ের করুণ সুর আর মানুষের গুঞ্জনের মাঝে কাজী সাহেব যখন জিজ্ঞেস করলেন, সুপ্তি তখন চোখ বুজে শুধু কবুল শব্দটি উচ্চারণ করে দিল। সে দেখল না তার জীবনের অন্ধকার ডেকে আনা স্বামী নামক লোকটির অবয়ব কেমন, জানার চেষ্টাও করল না তার নামটা কী বা হবে জেনে। বিয়ে না করার সুযোগ তো তার নেই। অভিমান হলো নিজের পিতা মাতার প্রতি।
কেন এই কঠিন পৃথিবীতে সুপ্তিকে একা লড়াই করতে রেখে গেল? সুপ্তি যে ক্লান্ত, ভীষণ ক্লান্ত। ঠিক তখনই বিয়ের আসরে এক তুমুল হট্টগোল উপস্থিত হলো। সুপ্তির কানে ভেসে এলো উপস্থিত লোকজনের কানাঘুষো। ছেলে নাকি এই বিয়েতে মোটেও রাজি ছিল না। পরিবারের চাপে বাধ্য হয়ে বিয়ে করলেও কবুল পড়ার ঠিক পরপরই সে কাউকে পরোয়া না করে তীব্র ক্ষোভ নিয়ে গাড়ি হাঁকিয়ে বাড়ি ছেড়ে চলে গেছে। চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা। শ্বশুরবাড়ি পৌঁছানোর পর সুপ্তির চোখের কোণ দিয়ে আবারও অশ্রুধারা গড়িয়ে পড়ল। সে মনে মনে স্রষ্টাকে ডাকল, হে খোদা, মামার বাড়ির অবহেলা আর অনাদর কি আমার জীবনের জন্য কম ছিল? কেন তবে আবার এক নতুন বাড়িতে এনে আমাকে এমন এক চরম অবহেলা আর অপমানের সাগরে ছুঁড়ে ফেললে? ফাঁকা অচেনা বাসর ঘরে বিছানায় এক কোণে একলা বসিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো সুপ্তি। কাঁদতে কাঁদতে আর নিজের নির্মম ভাগ্যের কথা ভাবতে ভাবতে কখন যে তার ক্লান্ত অবসন্ন চোখ দুটি ঘুমে জড়িয়ে গেল সে নিজেও টের পেল না। বিয়ের ভারী বেনারসি শাড়িটা গায়ে জড়িয়ে অত্যন্ত এলোমেলোভাবে সে বিছানার এক কোণে ঘুমিয়ে কাদা হয়ে রইল। রাত তখন প্রায় শেষ। হঠাৎ করেই মোবাইল ফোনের তীক্ষ্ণ টুংটাং শব্দে আদিলের ঘুম ভেঙে গেল। বিরক্ত মুখে চোখ রগড়াতে রগড়াতে সে মোবাইলটা হাতে নিল। স্ক্রিনে ভেসে উঠেছে সদ্য পাঠানো মেসেজ। মেসেজে লিখেছে, কি করছো বাসরাতে? নিশ্চয়ই নতুন বউকে খুব আদর করছো। খুব খারাপ হয়ে যাবে আদিল যদি ওই মেয়ের দিকে চোখ তুলে তাকাও। আমাকে কথা দিয়েছো তুমি আমাকে বিয়ে করবে। 1 বছর ধরে আমাদের সম্পর্ক, তোমার জন্য আমি আমার সর্বস্ব বিলিয়ে দিয়েছি। খবরদার আদিল, আমার সাথে বেইমানি করবে না কিন্তু, ছবে না ওই গ্রাম্য আনকালচার মেয়েকে। মেসেজটি পড়ে আদিলের জোয়াল শক্ত হয়ে উঠল। একটা দীর্ঘশ্বাস ফেলে মোবাইলটা সাইডে রেখে সে ওয়াশরুমের দিকে হেঁটে গেল। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে যখন সে বের হলো তখন তার চোখ পড়ল বিছানার দিকে। সেখানে অঘরে ঘুমাচ্ছে তার নতুন বউ সুপ্তি। তীব্র কৌতূহল আর চোখে এক অদ্ভুত টান অনুভব করে আদিল ধীর পায়ে বিছানার কাছাকাছি এসে দাঁড়ালো। সে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল সুপ্তির মুখের পানে। মেয়েটার বয়স আর কত হবে? বড়জোর 16 কি 17। কিন্তু এই অল্প বয়সেই সে অসম্ভব রূপবতী। তার কালো কুচকুচে চুলের গোছাগুলো মুখের উপরে ছড়িয়ে ছিটিয়ে আছে। লাল শাড়িটা শরীরের সাথে জড়িয়ে লন্ড ভণ্ড হয়ে আছে। বুকের আঁচল খসে পড়েছে। এমন মদ্যপ অর্ধজাগ্রত অবস্থায় নিজের সদ্য বিবাহিত স্ত্রীকে দেখলে কোনো পুরুষের পক্ষেই স্বাভাবিক থাকা কঠিন। আদিলও পারল না। এক মুহূর্তের মধ্যে তার মন থেকে মুছে গেল নাদিয়ার পাঠানো সেই সাবধানী মেসেজের কথা। মুছে গেল বিয়ে নিয়ে তার সমস্ত ক্ষোভ। তার ভেতরের আদিম পুরুষত্ব চাঙা হয়ে উঠল। কোনো কিছু না ভেবেই আদিল আচমকা বিছানায় ঝুঁকে পড়ে সুপ্তির হাত দুটো শক্ত করে চেপে ধরল। আকস্মিক এই স্পর্শে সুপ্তির ঘুমটা এক ঝটকায় ছুটে গেল। আতঙ্কে সে চিৎকার করে উঠতে চাইল, কিন্তু তার আগেই আদিল নিজের শক্ত হাতের তালু দিয়ে সুপ্তির মুখটা চেপে ধরল। আদিলের চোখ তখন কামনায় আর ক্ষোভে লাল। সে সুপ্তির মুখের কাছে ঝুঁকে এসে ফিসফিসিয়ে বলল, তোকে গ্রামের সহজ সরল মেয়ে মনে করে আমি ভুল করেছিলাম। পুরুষ মানুষকে কিভাবে বশ করতে হয়, কিভাবে নিজের রূপের ফাঁদে ফেলে নজর কাটতে হয়, তোকে সব তোর বাড়ি থেকে ভালো মতো শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছে, তাই না? সুপ্তি চোখের ইশারায় আকুতি জানালো, কিন্তু আদিল তখন হিতাহিত জ্ঞানশূন্য। সে তীব্র স্বরে বলল, নে, দিলাম তোকে নজর। বলেই সে তার সমস্ত পাশবিক শক্তি আর ভারী শরীরটা ছেড়ে দিল সুপ্তির উপর। সুপ্তি কিছু বলার, কিছু করার বা বাধা দেওয়ার বিন্দু মাত্র সাধ্য ছিল না। স্বামী নামক এক হিংস্র পুরুষের অতর্কিত অত্যাচারে তার দানবীয় থাবার নিচে পিষ্ট হতে লাগলো সুপ্তির কোমল শরীর আর তার চেয়েও নরম নিষ্পাপ হৃদয়টা। বিয়ের প্রথম রাতেই বাসর ঘরের সুবাসিত বাতাস সুপ্তির কান্না আর বুক ফাটা আর্তনাদে ভারী হয়ে উঠল। একটা বাঘ যেমন তার শিকারকে আঁকড়ে ধরে
ঠিক তেমনি আদিল আঁকড়ে ধরেছিল সুপ্তিকে। সুপ্তির সাধ্য কি ছিল এই স্বামীর নামক নবরূপী পশুর হাত থেকে নিজেকে নিস্তার করার? তার চোখের জল তখন বালিশ ভিজিয়ে অঝোর ধারায় ঝরছিল। ভোর 5টা। মামার বাড়িতে থাকার সময় থেকেই সুপ্তির অভ্যাস প্রতিদিন ভোর 5টায় ঘুম থেকে ওঠা, উঠে ঘরের সমস্ত কাজ সেরে তবেই সে স্কুলে যেত। আজ জীবনের এত বড় ঝড় বয়ে যাওয়ার পরও সেই রুটিনের কোনো ব্যতিক্রম হলো না। ভীষণ যন্ত্রণায় পুরো শরীরটা ভেঙে আসতে চাইছিল সুপ্তির। শরীর আর মনের সেই তীব্র ভাঙচুর ও ব্যথা লুকিয়ে সে কোনো মতে বিছানা থেকে উঠল। মেঝেতে পড়ে থাকা শাড়িটা নিজের গায়ে জড়িয়ে শরীরটাকে কোনো রকমে ঢেকে সে ধীর পায়ে ওয়াশরুমের দিকে গেল। ওয়াশরুমের আবছা আলোয় আয়নার সামনে দাঁড়াতেই সুপ্তি নিজের প্রতিচ্ছবি দেখে শিউরে উঠল এবং ভয়ে ও লজ্জায় চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফেলল। হ্যাঁ, গতকাল তার বাসর রাত ছিল, আর সেই কাল রাতের অমানসিক নির্যাতনের কালশিটে দাগগুলো সে পুরো শরীরে নিয়ে বেড়াচ্ছে। যেখানে ভালোবাসার কোনো কোমল স্পর্শ নেই, আছে শুধু স্বামী নামক লোকটির কামনার ক্ষতচিহ্ন। ওয়াশরুম থেকে বের হয়ে সুপ্তি দেখল তার সেই স্বামী নামক লোকটি এখনও বিছানায় উপর হয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। চাদরটা কেবল তার কোমর পর্যন্ত টানা, বাকি উদম শরীরটা জাগিয়ে রেখেছে রাতের পৈশাচিকতার স্মৃতি। সুপ্তি একটা গভীর দীর্ঘশ্বাস ফেলল, চোখের কোণ বেয়ে আবার নোনা জল গড়িয়ে পড়তে চাইল, কিন্তু সে পরম মমতায় নিজেকে নিয়ন্ত্রণ করল। বুক চাপড়ে কেঁদে তো লাভ নেই, এটা এখন তার ভাগ্য। তার ভাগ্যকে যখন সে মুখ বুঝে মেনেই নিয়েছে, তবে এই চোখের পানির কী মূল্য? সুপ্তি নিজের মাথার উপরে শাড়ির আঁচল টেনে ঘোমটা দিল, জায়নামাজ খুঁজে ফজরের নামাজ আদায় করল। তারপরে অত্যন্ত শান্ত পায়ে ঘর থেকে বের হয়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। বাড়ির পরিবেশ বদলেছে, মানুষ বদলেছে, কিন্তু সুপ্তির জীবনের রুটিন বদলায়নি। কাজ তো তাকে এখানেও করতে হবে। পার্থক্য শুধু এইটুকুই, আগের বাড়িতে সে অনাথ ভাগ্নি নামে সব খাটুনি খাটত, আর এই বাড়িতে বউ সেজে তাকে সব কাজ মুখ বুঝে করে যেতে হবে। তা না হলে যে মাথার উপরে এক চিলতে ছাদ আর 2 বেলা 2 মুঠো ভাতের নিশ্চয়তাটুকু মিলেছে, তাও যে চিরতরে হারিয়ে যাবে। রান্নাঘরের ঠান্ডা মেঝেতে দাঁড়িয়ে সুপ্তি এক নতুন ও অন্ধকার ভবিষ্যতের দিকে চেয়ে রইল। মামার বাড়িতে দিনের পর দিন রান্নাঘরে হাড় ভাঙা খাটুনি খাটার সুবাদে তার একটা অদ্ভুত দক্ষতা তৈরি হয়ে গিয়েছিল। যে কোনো নতুন রান্নাঘরে এলেও সে ঠিক আন্দাজ করতে পারে কোথায় কোন মশলা, কোথায় হাঁড়ি পাতিল রাখা আছে। এখানেও তার ব্যতিক্রম হলো না। নিজের অনুমান আর অভিজ্ঞতার উপরে ভর করে সে খুব দ্রুত সব কিছু গুছিয়ে ফেলল। বাড়িতে ঠিক কতজন মানুষ, তাদের খাবারের পরিমাণ কেমন হতে পারে সেই সম্পর্কে সুপ্তির কোনো ধারণাই ছিল না। তাই সে হাতের কাছে যা যা পেল তাই দিয়েই সকালের নাস্তা তৈরির কাজে লেগে গেল। ময়দা মেখে বেশ অনেকগুলো রুটি বানালো, আর তার সাথে করলো 1 কড়াই সবজি ভাজি। ফ্রিজ খুলে দেখলো অনেকগুলো ডিম রাখা। যেহেতু মানুষের হিসাব জানা নেই, তাই কম পড়ার চেয়ে বেশি হওয়াই ভালো, এই ভেবে সে একবার 10টি ডিমের পোচ করে ফেলল। সুপ্তি মনে মনে ভাবল, খাবার যদি বেশিও হয়ে যায়, বড়জোর শাশুড়ির 2টো চড় খেতে হবে, অথবা কয়েকটা গালবন্ধ শুনতে হবে। মামির হাতে তো কতই মার খেয়েছি, মানুষ তো ভুল থেকেই শেখে, আমিও না হয় ভুল করেই শিখব। শাশুড়ি রেহানা বেগম সকাল সকাল ঘুম থেকে উঠেছিলেন। তার ডায়াবেটিস থাকায় রোজ ভোরে প্রাতঃভ্রমণে বের হওয়াটা তার পুরনো অভ্যাস। হাঁটাহাঁটি শেষ করে তিনি যখন বাড়িতে প্রবেশ করলেন, রান্নাঘর থেকে ভেসে আসা সুগন্ধ তাকে বেশ অবাক হলো। ওকে দিয়ে দেখলেন সুপ্তি একাই পুরো পরিবারের জন্য নাস্তা তৈরি করে ফেলেছে। রেহানা বেগম কিছুটা বিস্মিত আর নরম গলায় বললেন, কি ব্যাপার বৌমা, তুমি এত সকালে উঠে রান্না কেন করছো? আমাদের বাড়িতে রান্নার জন্য তো লোক আছে, তারাই এসব করবে, তোমার এত কষ্ট করার কি দরকার ছিল? কষ্ট শব্দটা শুনে সুপ্তির বুকের ভেতরটা হাহাকার করে উঠল। এই নাস্তা বানানোকে তার শাশুড়ি কষ্ট বলছেন?
বড়লোকদের কাছে হয়তো এটাই অনেক বড় কষ্ট, কিন্তু সুপ্তি তো জানে জন্মের পর থেকে সে কতটা নরক যন্ত্রণা মুখ বুজে সহ্য করে এসেছে। এমনকি গতকাল রাতে এই বাড়ির স্বামী নামক মানুষটির দেওয়া পৈশাচিক কষ্টের কাছে এই নাস্তা বানানোর কষ্ট তো নেহাইতেই তুচ্ছ। সুপ্তি জানে ওই বিকারগ্রস্ত লোকটির সাথে এক ঘরে রাত কাটানোর চেয়ে সারা দিন সারা রাত একলা এই রান্নাঘরে পড়ে থাকাও তার জন্য অনেক বেশি শান্তির। তবুও সুপ্তির নিজের ভেতরের সমস্ত যন্ত্রণা লুকিয়ে অত্যন্ত মোলায়েম আর সহজ ভাষায় উত্তর দিল, কোনো সমস্যা নেই মা, আমার এইসব কাজ করার অভ্যাস আছে, আমার কষ্ট হচ্ছে না। এতটুকু একটা মেয়ের মুখে এমন সাবলীল আর মিষ্টি কথা শুনে রেহানা বেগম মুচকি হাসলেন। তার মনে পড়ে গেল সেই দিনের কথা। কয়েক মাস আগে তিনি তার এক বান্ধবীর গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। একদিন রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় তিনি সুপ্তিকে দেখেছিলেন। পিঠে একটা পুরনো স্কুল ব্যাগ নিয়ে আরও কয়েকজন ছেলেমেয়ের সাথে সেই স্কুল থেকে ফিরছিল। মেয়েটার রূপ আর সাধ্য স্বভাব দেখে সেদিনই রেহানা বেগম মুগ্ধ হয়েছিলেন। পরে খোঁজ নিয়ে জেনেছিলেন সুপ্তির মামার বাড়ির করুণ অবস্থার কথা।